প্রিয় দর্শক, শুভেচ্ছা। সোজা কথা থেকে বলছি, দেশ টিভির এই নিয়মিত অনুষ্ঠান দেশ বিদেশে যারা দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাই। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় একইভাবে এর আগের অনুষ্ঠানগুলোতে আমরা ছিলাম, আমরা এই টপিকসে থাকতে চাই, সেটি হচ্ছে জঙ্গিবাদ। তবে এবারের আজকের ইস্যুটি আমরা বলতে চাই যে জঙ্গিবাদ এবং জঙ্গি নিয়ে রাজনীতি, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশ্লেষক। আমার বায়ে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক কাজী সিরাজ, তিনি লেখক, কলাম লেখক, রাজনৈতিক বিশ্লেষক, এবং তার সঙ্গে রয়েছেন মোহাম্মদ শাহেদ, তিনিও একজন রাজনৈতিক বিশ্লেষক। কাজী সিরাজ এবং মোহাম্মদ শাহেদ, আপনাদের সোজা কথায় স্বাগত জানাই। দর্শক, জঙ্গিবাদ বা জঙ্গি নিয়ে রাজনীতি, এই বিষয়ে আমরা আজকে আসবো আলোচনায়। তবে অনুষ্ঠানটি শুরু করতে চাই অন্য একটি বিষয় দিয়ে। যে দিনটি আমরা পালন করলাম, অর্থাৎ 20 মার্চ, আন্তর্জাতিকভাবে এটিকে বলা হয় আন্তর্জাতিক সুখ দিবস, এবং আজকে জাতিসংঘ বিশ্বের সুখী দেশগুলোর একটি সূচক প্রকাশ করেছে, সেখানে বাংলাদেশও আছে। তো সেই শীর্ষ তালিকায় বা শীর্ষে আছে নরওয়ে, স্ক্যান্ডিনেভিয়ান দেশ, আর বাংলাদেশ আছে 110 নম্বরে 155টি দেশের মধ্যে। তবে এই যে আমাদের নম্বর 110, গত বছরও আমরা একই নম্বরে ছিলাম, এর আগে পিছে আরো অনেকে আছে। এবং দক্ষিণ এশিয়ার কথা বললে আমাদের থেকে অন্তত সুখী দেশের সূচকে ভারত পিছিয়ে আছে, শ্রীলঙ্কা পিছিয়ে আছে, মিয়ানমার পিছিয়ে আছে, আফগানিস্তান তো অবশ্যই। আবার দক্ষিণ এশিয়ার মধ্যে যদি ক্রমিক দিয়ে বলি, সেক্ষেত্রে এগিয়ে আছে আবার পাকিস্তান, সে 80 নম্বরে আছে, তারপরে আছে নেপাল। এখন যে শীর্ষ দেশটি সুখী দেশ নরওয়ে, নরওয়েতেও কিন্তু জঙ্গি হানার ঘটনা ঘটেছিল। আর পাকিস্তান, আফগানিস্তান, এগুলো তো আমরা জানি। তো সেই পর্যায়ে আমরা কতটুক সুখী দেশ, বা আমাদের সুখী দেশের বা সুখে থাকার মধ্যে যে আঁচড়গুলো কাটছে, সেটা অন্যতম হচ্ছে জঙ্গিবাদ বা জঙ্গি ইস্যু। আমরা এই গত কয়েকদিনের মধ্যে কয়েকটি ঘটনার মধ্য দিয়ে যাচ্ছি, যা জনমনকে উদ্বিগ্ন করেছে, এবং উদ্বেগের মধ্যে আছি, উৎকণ্ঠা, আশঙ্কা সব দিক থেকেই আছে। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ইস্যু নিয়ে বিভিন্ন বাহাস আছে, বিতর্ক আছে, কথাবার্তা আছে, এবং পাল্টাপাল্টি বক্তব্য আছে। সে নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। আমি কাজী সিরাজ আপনাকে দিয়ে শুরু করছি। এখন যে কোনো ইস্যুতেই আমাদের এখানে রাজনৈতিক বক্তব্যের পাল্টাপাল্টি চলে। সাম্প্রতিক যে ঘটনা, এই ঘটনাও কিন্তু আমরা দেখছি যে সরকারি দল এবং মাঠের বিরোধী দল বিএনপি উভয়ের মধ্যেই কিন্তু কথাবার্তা পাল্টাপাল্টি চলছে। এতে মূল উদ্দেশ্য তো আমাদের জঙ্গি দমন বা জঙ্গি নিয়ন্ত্রণ বা জঙ্গি নির্মূল, সেই উদ্দেশ্যটি সাধিত হবে কিনা? ধন্যবাদ আপনাকে। এই শুধু প্রথমে সুখের যে কথাটি বলছেন, জঙ্গি হামলা, সন্ত্রাস, এটার সঙ্গে সুখ, এটার এক মিলিয়ে ফেলা ঠিক হবে না। সুখ ভিন্ন, সুখ হচ্ছে মানুষের যাপিত জীবনটা কেমন আছে, মানুষ শান্তিতে তার জীবন যাপন করতে পারছে কিনা, মানুষের যে মৌলিক চাহিদাগুলো আছে, সে চাহিদাগুলো কতটুকু পূরণ হচ্ছে একটা দেশে, তাতে সে কতটুকু সন্তুষ্ট, তার চাওয়ার পরিমাণ এবং পাওয়ার মানে প্রত্যাশা প্রাপ্তির মধ্যে, এসব কিছু নিয়ে বাংলাদেশের মানুষ তো বেশি চায়ও না। তো কাজে ওই সন্ত্রাসী হামলা দিয়ে মানুষ আমাদের সত্যিকার অর্থে যে 110 নম্বর আমাদের জন্য খুব সুখের বার্তা নয়, যে 155টি দেশের মধ্যে আমরা 110 নম্বরে আছি। তো আমাদের আগে তো অনেকে আছে আরো ভালো। আবার অনেক জায়গায় যারা সুখী নন, মানে সুখ কম আছে, সেটা জঙ্গি হামলা হয়তো নাই। তো কাজে এটা আমার মনে হয় সুখের যে সংজ্ঞা, সে সংজ্ঞাকে জঙ্গি হামলা দিয়ে আমার মনে হয় ইয়ে করা ঠিক হবে না। মানুষ সত্যিকার এমনিতে আমাদের চাওয়াও কম,
যা পাই তাদের সন্তুষ্ট থাকে, বাংলার মানুষ সুখে আছে, এটা সত্যি কথা। তো আপনি মূল যে জঙ্গি হামলা, জঙ্গি তৎপরতা, জঙ্গি মোকাবিলা ইত্যাদি রাজনৈতিক দলের যে বাহাস, আমার মনে হয় অতি সম্প্রতি বিশেষ করে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া শুরুর পরে দুই পক্ষের মধ্যে বাহাস যেরকম হচ্ছে, এর আগে কিন্তু এরকম হয়নি। এর কারণটা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, নির্বাচনটি যত ঘনিয়ে আসছে, যত এগিয়ে আসছে, ততই দুই দলের মধ্যে এগুলো চলবে। দুই দল রাজনৈতিকভাবে একদল একদলকে আক্রমণ করবে। অনেক সময় দেখা যায় বড় বড় রাজনৈতিক নেতা এমন সব কথাবার্তা বলছেন যেটার কোনো অর্থ নেই, এরকম কথা বলেন প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, বলা শোভন নয় সেরকম কথাবার্তা বলে ফেলেন। তো আবার মিডিয়া যখন আসে তখন চাপাচাপি যখন শুরু হয়, যখন এগুলো প্রশ্নের মুখোমুখি হন, তখন আমি তো এটা বলিনি, মিডিয়া হয় ভুল করেছে, নইলে মিডিয়ায় আমার বক্তব্য সঠিকভাবে পরিবেশন করা হয়নি, দোষ মিডিয়ার, আমরা যারা সংবাদকর্মী আছি সমস্ত অপরাধ। কিন্তু অর্থাৎ যেটা আমি বলছিলাম, রাজনীতিতে এটা হয়, রাজনীতিতে আমাদের মতো দেশে এগুলো আরো বেশি হয়, যেখানে আদর্শিক রাজনৈতিক লড়াইয়ের চাইতে ক্ষমতা ভোগ অথবা ক্ষমতা ভোগের তীব্র আকাঙ্ক্ষাটা প্রধান রাজনীতিতে, সেখানে এগুলো বেশি হয়। রাজনৈতিক আদর্শিক প্রশ্ন হলে আক্রমণগুলো একরকম হয়, রাজনীতি নিয়ে হয়, কর্মসূচি নিয়ে হয়, অতীতের কাজকর্ম কন্ট্রিবিউশন নিয়ে হয়, করার ক্ষমতা সক্ষমতা নিয়ে কথাবার্তা হয়, স্বাধীনতা থাকে, ভদ্রতা থাকে, এবং অপোজিশনে যারা থাকেন তাদের সম্পর্ক আক্রমণ হয়, আক্রমণগুলো একই রকম হয়, রাজনৈতিক রাজনীতি থাকে। কিন্তু যখনই রাজনীতি, ওই যেটা বললাম, ক্ষমতা ভোগ করা অথবা ক্ষমতা ভোগের উদগ্র যে লালসা আকাঙ্ক্ষা, এটা যখন মূল উদ্দেশ্য হয়, তখন আর আলোচনা, রাজনৈতিক আক্রমণ, পাল্টা আক্রমণ, এগুলোতে হিসেব করা হয় না। আমি যে আক্রমণটা করছি এটা কোথায় যাচ্ছে, এটা আমি থুতু উপর দিকে ফেলে থুতু আমার গায়ে পড়ছে কিনা এটাও দেখি না। জঙ্গি যে বিষয়টা, আমি যেটা মনে করি, এটা কোনো ব্যক্তির উপর, কোনো সরকারের উপর, কোনো প্রধানমন্ত্রী মন্ত্রীর উপর নয়, এটা হচ্ছে গোটা আমাদের রাষ্ট্রের উপর আঘাত। বিভিন্ন কারণ আছে। একটা হচ্ছে প্রথমত জঙ্গি, তারা যে ব্যাখ্যাটা আমরা পরে যাই। অর্থাৎ আপনি যেভাবে বললেন যে জঙ্গির ঘটনাটা, সেটা রাষ্ট্র উপরে সামগ্রিক, আমি এটা নিয়ে যে এটা নিয়ে পাল্টাপাল্টি সময় চিন্তা করছি না আমরা, যা বিশেষ করে প্রধান দুটি রাজনৈতিক দল যারা মূল প্রতিদ্বন্দ্বী, তারা কেউ, আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে আঘাতটা গোটা রাষ্ট্রের উপর, রাষ্ট্র যখন আক্রান্ত হয়, আমরা কেউ সে আক্রমণের বাইরে থাকি না, আমরা সবাই আক্রমণের শিকার হই। রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ, রাষ্ট্র তো সজীব না জিনিসটা, রাষ্ট্রের পক্ষে কাজ করবে জনগণ। তো এই জনগণকে আমরা যারা দেখি যে দুটি প্রধান রাজনৈতিক দল প্রধানত প্রভাবিত করেন দেশের জনগণের শতকরা 70 থেকে 75% জনগণের উপরে দিগন্ত প্লাবিত প্রভাব এই দুটি রাজনৈতিক দলের, এবং দুই দলের মধ্যে হয়তো বিভিন্ন সময় 3-4% এদিক ওদিক হয়, ক্ষমতা থাকলে কমে, ক্ষমতার বাইরে থাকলে একটু বাড়ে, এটা নানা কারণে। তো এখন আমরা যখনই জঙ্গি হামলার ব্যাপারে কোনো বিষয় উচিত হচ্ছে, এটা যেহেতু আমাদের সবাই আমরা আক্রান্ত, কিভাবে মোকাবিলা করতে পারি, একভাবে যারা দায়িত্বে আছেন তাদেরকে আমরা হেল্প করতে পারি কিভাবে, আবার যারা দায়িত্ব আছেন আরো যাদের হেল্প নেওয়া দরকার তাদের হেল্প কেমন করে নিতে পারি, এই দৃষ্টিভঙ্গিতে আলোচনাগুলো হওয়া উচিত। ধন্যবাদ। আমরা সেই জায়গায় নেই। ধন্যবাদ কাজী সিরাজ। মোহাম্মদ শাহেদ, আপনি কি বলেন? ধন্যবাদ। সিরাজ ভাই অনেক গুছায় কথা বলেন, ওনার মতন হয়তো এত গুছায় আমি বলতে পারবো না। তো জঙ্গিবাদ নিয়ে আমার কিছু কথা আছে। দেখেন, জঙ্গিবাদ আমাদের একক কোনো সমস্যা নেই, না, কিন্তু আমি জঙ্গিবাদের বাইরে, জঙ্গিবাদ নিয়ে আমাদের রাজনৈতিক দল বা দুই বড় দল তারা যে পাল্টাপাল্টি বক্তব্য, সেটাতে আমাদের আদতে কোনো লাভ হচ্ছে না, কোনো লাভ নেই আমাদের, আসলে বেসিক্যালি কোনো লাভ নেই। আমি যে কথাটি দিয়ে শুরু করতে চাচ্ছিলাম যে এটা আমাদের একটা বৈশ্বিক সমস্যা, এটা বাংলাদেশের শুধু একা সমস্যা তা না। আপনি বক্তব্যের অনুষ্ঠানের প্রারম্ভেই বলেছেন যে বিশ্বের বিভিন্ন দেশে জঙ্গিবাদের ঘটনা ঘটে, এবং ভারতেও জঙ্গিবাদের ঘটনা ঘটেছে, বাংলাদেশ তার বাইরে যায়নি। জঙ্গিবাদের উত্থানটা আমরা দেখলাম কবে? আমরা হলি এডিসন থেকে আমরা
বুঝলাম যে জঙ্গিবাদ বাংলাদেশে ঢুকে গিয়েছে। সেখান থেকে কিন্তু আমরা আসলে জঙ্গিবাদটিকে দেখলাম। পরবর্তীতে নানান ঘটনাতে আমরা জঙ্গিবাদের এই উত্থানটা দেখলাম। এখন জঙ্গিবাদকে নিয়ে এই যে পরস্পর বিরোধী বক্তব্য, এই বক্তব্য দিয়ে আসলে কোনো ফায়দা নেই। আমাদেরকে এখন যেটা করতে হবে যে জঙ্গিবাদটা কিভাবে আমাদের নিয়ন্ত্রণে আসে, সেই জায়গায় আসলে আমাদেরকে সমস্যারে কাজ করতে হবে। এখন এখানে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হতে পারে যে বিএনপি একটি জঙ্গিবাদী দল, বিএনপি একটি জামাত ইসলামী বিএনপির সাথে আছে, যে সেই হিসাবে এটি জঙ্গিবাদী দল। আবার বিএনপি আওয়ামী লীগকে বলতে পারে যে আওয়ামী লীগ বিএনপিকে, আওয়ামী লীগ জঙ্গিকে প্রশ্রয় দিচ্ছে। লেটস নট গো ফর ইট। কারণ কথা হচ্ছে এই সমস্যাটা আমাদের সমস্যা। যার বুক খালি হয় সেই মাই বুঝে তার জ্বালাটা কতটুকু। তাহলে সুতরাং আমাদের দরকার হচ্ছে এখন এই রাজনৈতিক বক্তব্য পরিহার করে এই জঙ্গিবাদের মূল উৎসটাকে আমাদেরকে ফাইন্ড আউট করা দরকার। এবং এটার জন্য কিন্তু পুলিশ, র্যাব বাংলাদেশে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমাদের যখন কোনো একটা ঘটনা ঘটে আমরা সেটিকে নিয়ে রাজনৈতিক বক্তব্য দিতে খুব পছন্দ করি। সেটির রহস্য জট না খোলা অবধি আমরা রাজনৈতিক বক্তব্য দিতে পছন্দ করি। সেই জায়গায় না গিয়ে আমার কাছে মনে হয় যে এই তদন্তকারী সংস্থাগুলোকে এদের কাজ করতে দিতে হবে। আমি দেখেন, আমি একটি উদাহরণ দেই। আপনি এই ইয়েতে কি বলে, চট্টগ্রামে একটি জঙ্গি আস্তানা র্যাব খুঁজে পেয়েছিল হামজা ব্রিগেড নামে, এবং র্যাবের এটি কিন্তু একটি বড় ধরনের সাফল্য। তারা কিন্তু আস্তে আস্তে ডিটেক্ট করতে 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 হু ইজ দি ফাইন্যান্সার, তারা কিন্তু তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করেছে। এরপরে দেখেন এই যে এই আমাদের ইয়ের যে ঘটনাটা ঘটলো, হলি আর্টিজানের ঘটনাটা যে ঘটলো, একদম তারাও কিন্তু ক্লোজ ডোরে চলে গিয়েছে। কারা এখান থেকে উৎপত্তি করেছে, কিভাবে উৎপত্তি করেছে, সেইগুলোর মধ্যে চলে এসছে। তাহলে এই যে জায়গাগুলা যে কাজ করছে, আমাদের রাজনৈতিক বক্তব্য না দিয়ে এই কাজগুলা কিন্তু আমাদেরকে করতে দেওয়া উচিত। ধন্যবাদ মোহাম্মদ শাহেদ। উনি একটি ভালো কথা বলেছেন যে আমাদেরকে এই জঙ্গিবাদের উৎস বা এটার রহস্য এটা উদ্ঘাটন করতে কাজ করতে দেওয়া উচিত আইন শৃঙ্খলা বাহিনীকে। কিন্তু আমরা জঙ্গি দমনে যে অভিযানগুলো দেখছি, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেটা র্যাব হোক বা আমাদের পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট হোক বা পুলিশ হোক, যারাই করছে, যে জঙ্গি দমন অভিযানগুলো আমরা দেখছি, একেবারে সদ্য সাম্প্রতিক যা দেখছি, এখানে এই অভিযানের পরেও আমরা দেখছি যে নানা রকম প্রশ্ন উঠছে। সেই প্রশ্নের কতটুক ভিত্তি আছে? প্রশ্ন এখানেও রাজনীতি আছে। প্রশ্নটা কোত্থেকে উঠছে? প্রশ্নটা সাধারণ মানুষের পক্ষ থেকে উঠছে না। প্রশ্নটা যারা যেখান থেকে আসে, ইভেন আমাদের ইন্টেলিজেন্সিয়া, তাদের ওখান থেকে, মানে মিডিয়া থেকে আসছে না। প্রশ্নগুলো কিন্তু উত্থাপিত হচ্ছে হয় রাজনৈতিক দলের পক্ষ থেকে অথবা রাজনৈতিক উদ্দেশ্য আছে। মানে অন্য কাউকে ছোট করতে হবে, অন্য কারো উপর দোষারোপ করতে হবে, সেই জন্যে প্রশ্নগুলো আসছে। যে প্রথম কথা হচ্ছে সবাইকে ধরা হচ্ছে না কেন, মেরে কেন ফেলা হচ্ছে? তথ্যসূত্র বের করার জন্য এদেরকে জীবন্ত ধরা যায় কিনা। তা আমার মনে হয় এদের ব্যাপারে সারা দুনিয়াতে, বিশেষ করে আত্মঘাতী জঙ্গি যারা, এখন জঙ্গিরা আত্মঘাতী তো প্রমাণ হয়ে গেছে, এরা বেঁচে থেকে একটা কিছু করবে, রাজা বাদশা হবে, সেই চিন্তা নিয়ে করছে না। তারা মরতে যাচ্ছে, তারা একটা আদর্শের কথা বলছে, সেটা আবার ভিন্ন জিনিস। কতটুকু আদর্শের ব্যাপারে বিশ্বাস করা যায়, বিশ্বাসযোগ্যতা আছে, সেটা অন্য। কিন্তু কিছু লোক এটাতে অনুপ্রাণিত হয়ে বিশ্বাস করে জান দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। তো সারা দুনিয়াতে আত্মঘাতী জঙ্গিদের ব্যাপারে যে নীতিটি অনুসরণ করা হয়, আমি একটি অনুষ্ঠানে আমাদের পুলিশের যে অ্যান্টি টেরোরিজম ইউনিটটা আছে, এটা চিফ মনিরুল ইসলাম বলেছিলেন, এখানে সারা বিশ্বে একটি নীতি অনুসরণ হয়েছে, ক্যাচ, কিল অ্যান্ড ডেস্ট্রয়। তার কারণটা হচ্ছে এদেরকে ধরে ফেলে মেরে না ফেললে এরা তো আক্রমণ। এটা হলি আর্টিজান আমরা দেখেছি, আমাদের দুজন দক্ষ, মেধাবী, প্রশিক্ষিত পুলিশ অফিসার, ওই যে ধরা যায় কিনা, ধরে নিয়ে আসতে পারি কিনা, মানে একটা হিরোইজম দেখাতে গেছিলেন। কিন্তু এদের ক্ষেত্রে এটা করা যায় না, এরা নিজেরা মরে তাদের লক্ষ্যের উপরে এখানে আমি কি একটু আপনার সাথে সাপ্লিমেন্ট করবো? বিষয়টা হচ্ছে হলি আর্টিজানের যে দুজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে, এই জায়গাটা আমার কাছে মনে হয় এরা কিছু বুঝে ওঠার আগে কিন্তু
ঘটনাটি ঘটে গেছে। মানে এরকম ধরনের যে একটি জঙ্গিবাদ ঘটনা বাংলাদেশে ঘটতে পারে এইটাই কিন্তু, এই কনসেপ্টটাই কিন্তু ছিল না। তারা কিন্তু সাধারণ নিয়মেই কিন্তু তারা সেখানে গিয়েছিল এবং যখন তারা গুলিবিদ্ধ হলো, গুলিবিদ্ধ হওয়ার পরেই কিন্তু পুরো দেশ কিন্তু টনক নড়লো কিন্তু। তাহলে এই জায়গাটাতে আমার কাছে মনে হয় এই যে আজকে যে জঙ্গিবাদ নিয়ে আমরা যে কথাগুলো বলছি, এই জঙ্গিবাদ নিয়ে এখন আমাদের যে জিনিসটি বেসিক্যালি আসলে করা উচিত, আমাদের কিছু হোমওয়ার্ক করা উচিত। আর যেই যে এই যে মানে আপনার এই এদেরকে জীবিত ধরা বা মৃত ধরা, এই যে আত্মঘাতী যারা মানে জঙ্গি, এদেরকে আপনি কিভাবে? আমি সেটাই বলছি, সে জায়গায় বলছিলাম যে হলিউডে এটা একটা শিক্ষা হতো যে এদেরকে আপনি ধরবেন, ধরে কিছু করবেন, তথ্য সংগ্রহ করবেন, তথ্য উৎস ধরবেন, সন্ধানে যাবেন, এদেরকে ওভাবে একদম আপনি নিশ্চিত না। কিছু কিছু জায়গায় ধরছে, কিছু কিছু জায়গায় অভিযান করতে জীবন্ত তাদেরকে ধরা হচ্ছে, তাদের কাছে তথ্য সংগ্রহ করা হচ্ছে, করছে না তা না। কিন্তু সেই তদন্ত বিচার থেমেও থাকছে না, সেটা হচ্ছে অন্য জিনিস, সেটা আরেক জায়গা। আরেকটা যেটা বলা হচ্ছে যে আগে থেকে এদেরকে ধরা হয়, এরা যে ঘটনাগুলো ঘটাচ্ছে, অভিযান চালাচ্ছে, এগুলো হচ্ছে ফলস ফেক এক একটা অভিযান যেটা বলা হচ্ছে। তাদের বক্তব্য হচ্ছে যে এগুলো আগে থেকে এদেরকে ধরা হয়, আগে থেকে এদেরকে পুলিশের পরিচয়, র্যাবের পরিচয়, আইনশৃঙ্খলার পরিচয় দিয়ে 15 দিন 20 দিন 1 মাস পরিবারের কিছু বক্তব্য নিয়ে দুই এক জায়গায়, একজনের ক্ষেত্রে এটা হয়েছে যে এদেরকে আগে ধরে এনে পুলিশ নাটক সাজিয়ে এক জায়গায় নিয়ে বলে যে এরকম করা হয়েছে। আমার মনে হয় এগুলো এভাবে যারা বলছেন তারা একদম, আমার ব্যক্তিগত ধারণা এটা নাও হতে পারে, কেউ বিশ্বাস নাও করতে পারে, আমার যেটা মনে হয় না জেনে যে সমস্ত ব্যাপারে ঘটনাগুলো ঘটেছে, যাদেরকে অভিযানে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন, এদের অতীত না জেনে এরা কি করতো, কি করেছে, কিভাবে এটা হলো না জেনে এই কথাগুলো বলা হচ্ছে, মূলত খালি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নয়, সরকারকে দোষারোপ করার জন্য, যে সরকার ওই যে বলা হচ্ছে সরকারকে ব্যবহার করছে। বিরোধী দল বলছে সরকার এই জঙ্গি ইস্যুটাকে ব্যবহার করছে, ব্যবহার করে জনগণের দৃষ্টি, মানুষের গণতান্ত্রিক মৌলিক, সেটা অন্য জিনিস, এখানে তো দৃষ্টি ফিরিয়ে নেওয়ার জন্য এটা করছে। আর সরকার থেকে বলছে এই জামাত শিবির সব। কিন্তু এ পর্যন্ত যতগুলো ধরা হয়েছে, অ্যারেস্ট মানে মারা গেছে জঙ্গি, তাদের সমগ্র যে পরিচয়, তাদের যে ব্যাকগ্রাউন্ড, সরকার যে অভিযোগটা করছে সে অভিযোগ কিন্তু প্রমাণিত হয় না যে এরা ওই পক্ষের লোক। তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কারা পড়ছে। আগে একটা ধারণা ছিল মাদ্রাসা ছেলেপেলেরা অশিক্ষিত বা বিত্তহীন লোকজন অর্থ দিয়ে টাকা দিয়ে বোধহয় করাচ্ছে, কিন্তু এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সব বিত্তবানদের ছেলেরা পড়ে, লক্ষ লক্ষ টাকা। সিরাজ ভাই, এখানে একটি কথা বলি, প্রাইভেট স্কুলে আপনি যে কথাটা ইঙ্গিত করতে চাচ্ছেন, এটা আমি বুঝেছি। বিষয়টা হচ্ছে যে দেখেন, জামাত ইসলামী যারা নেতা, তাদের ছেলেমেয়েরাও কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়, আমি পরে না সেটা বলছি না, সেটা না করছি না, সেটা আছে। কিন্তু এ পর্যন্ত যে কয়টি হোলি আর্টিজান বলেন, অন্য যে কয়েকটা জায়গায় অপারেশন হলো, যারা মারা গেল, এদের কারো সেই ব্যাকগ্রাউন্ড তো আবিষ্কার করা যায়নি যে এরা কেউ জামাতে ইসলামের কোন নেতার ছেলে, কোন জামাতে ইসলামের কোন পরিবারের সন্তান, অথবা বিএনপির কোন নেতার ছেলে, ভাই, তাদের পরিবারের সন্তান। এটা কিন্তু যে কতগুলো ঘটনা ঘটেছে এর মধ্যে কিন্তু এটা প্রমাণ করা যায়। দুই পক্ষই আবার সরকার যে ব্যবহার করছে, একটা সরকার ক্ষমতায় থেকে কখনো নিজের সরকারকে অস্থিতিশীল করতে চায় না, তারা চায় শান্তিপূর্ণভাবে সময়টা কাটিয়ে ওই সময়টা মানুষের কাজে, সেটাও প্রমাণিত নয়, ওটাও প্রমাণিত নয়। ধন্যবাদ। আমি আসছি, আমরা এই প্রসঙ্গে আলোচনা করব, তবে একটা বিরতির পর। মোহাম্মদ শাহেদ, আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, আমরা সোজা কথা একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পরেই ফিরবো। আশা করি আমাদের সঙ্গে থাকবেন এই আলোচনায়। প্রিয় দর্শক, শুভেচ্ছা আরেকবার সোজা কথায়। আজকে আমরা কথা বলছি জঙ্গিবাদ ও রাজনীতি, এ বিষয়ে আমাদের সঙ্গে রয়েছেন কাজী সিরাজ এবং মোহাম্মদ শাহেদ। বিরতির আগে কাজী সিরাজ বলছিলেন যে যেসব জঙ্গি ধরা পড়ছে বা মারা যাচ্ছে, নিহত হচ্ছে, তাদের রাজনৈতিক পরিচয়, বা আমরা যেটা ইঙ্গিত করি, যেটা বলতে চাই সবসময়, যে জঙ্গিবাদের গোড়ায় জামাত, হেফাজত, সেই পরিচয়টা
কিভাবে আসছে, বা সেই সূত্রটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা উদ্ধার করতে পারছে কিনা বা সামনে নিয়ে আসতে পারছে কিনা, এটি একটি বিষয়। আমি একটু রেফারেন্স দিচ্ছি, অর্থাৎ সোমবারের একটি রেফারেন্স দিচ্ছি। চট্টগ্রামের সীতাকুণ্ডে যে জঙ্গি আস্তানায় হানা হয়েছিল, সেখানের অভিযান আজকে শেষ হয়েছে। আজকে আরো নতুন 2টি আস্তানায় অভিযান চালিয়েছিল, তবে সেটি নিষ্ফলা। সেখানে আজকে পুলিশ বলছেন যে তারা যাদেরকে ধরেছেন বা যতটুক তদন্ত করছেন, তারা এটার সঙ্গে রাজনৈতিক যোগ, এটার একটি আভাস পেয়েছেন এবং তারা সেটি চেষ্টা করছেন। এবার আপনি আপনার বক্তব্য বলুন। ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে অবশ্যই যারা আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে, কি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে হয়তো বা তারা জানছেন কিন্তু বলতে পারছেন না, ডেফিনেটলি। কিন্তু এখন এটা আমিও পরিষ্কার করে বলতে পারবো না যে রাজনৈতিক তাদের মানে পরিচয় কি বা ইয়ে কি। আমার কাছে প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক পরিচয় তাদের যেটাই হোক, আমি দোষারোপের রাজনীতিতে আমি যেতে চাচ্ছি না। মূল কথা হচ্ছে জঙ্গিবাদের উত্থান বাংলাদেশে হয়েছে, রাইট? দ্যাট ইজ দি রিয়েল ফ্যাক্ট। এবং এইটি আমাদের জন্য একটি খারাপ দৃষ্টান্ত হয়ে দাঁড়াচ্ছে। আমরা এই জঙ্গিবাদের উত্থানটাকে কেন হতে দিলাম? আমরা যদি রাজনীতির কারণে জঙ্গিবাদের উত্থান হতে দেখি, তাহলে আমাদের বাংলাদেশের সামনের দিকে রাজনৈতিক ভবিষ্যৎ প্রচন্ড খারাপ। এই খারাপ নিয়ে আমরা আমাদের সামনের ভবিষ্যৎকে কি দিয়ে যাচ্ছি? একটা কি বলবো, একটা জঙ্গিবাদী রাষ্ট্র আমরা দিয়ে যাব যদি এটি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে। রাজনৈতিক এই যে বক্তব্যগুলা সাংঘাতিকভাবে খারাপ। আমরা নিজেরাই বলছি যে যারা বিরোধী দলে আছে বা আছে যে আইএস বাংলাদেশে আছে, হয়তোবা আইএস বাংলাদেশে নাই, আপনি দেখেন হলি এডিসনের ঘটনা ঘটার পরে একটি আইএস থেকে একটি বলা হলো যে তারা এই ঘটনার সাথে সম্পৃক্ত, কিন্তু তাদের অফিসিয়াল পেজে গিয়ে কিন্তু এগুলা কোনো কিছু খুঁজে পাওয়া গেল। এই যে একটা সুযোগ করে দেয়া, বাইরের কাউকে বাংলাদেশের এই জঙ্গিবাদের ব্যাপারে সুযোগ করে দেয়া, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। আরেকটি জিনিস আমরা এটা সাম্প্রতিক র্যাবের ব্যারাকের ঘটনাতেও ঘটেছে। হ্যাঁ, একই রকম। আপনি এই সাম্প্রতিক আমরা দেখলাম যে এই যে কয়েকটি দেশে পুলিশ কনফারেন্সে আমাদের পুলিশের আইজিপি তিনি বললেন যে দেখেন, বাংলাদেশে হোমগ্রাউন্ড কিছু জঙ্গিবাদ গড়ে উঠেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। হোমগ্রাউন্ড কিছু জঙ্গিবাদ, এদের সাথে কোনো আন্তর্জাতিক কারো কানেকশন আছে কিনা দ্যাট উই ডোন্ট নো, বাট আইএস এর সাথে বাংলাদেশের কোনো যোগাযোগ এখনো পর্যন্ত কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি। এবং আমিও বিশ্বাস করি যে আইএস এর সাথে বাংলাদেশের এখনো পর্যন্ত সেই যোগাযোগটি খুঁজে পাওয়া যায়নি। কিন্তু আমরা যদি বক্তব্যের মাধ্যমে বারবার বলি যে আইএস বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, এটি আমাদের জন্য একটা খারাপ দৃষ্টান্ত হয়ে দাঁড়াচ্ছে। উই শুডন্ট ডু ইট, বিকজ এই রাষ্ট্রে কিন্তু আমাদের সন্তানরা বড় হচ্ছে, তারা কি পরিচয় নিয়ে বড় হবে যদি এগুলো হয়? আপনার সন্তানরা ইউনিভার্সিটিতে পড়ছে, তাদের ভবিষ্যৎ কি? বেসরকারি বিশ্ববিদ্যালয় বলে না, সরকারি বিশ্ববিদ্যালয় তারাও পড়ছে। আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে আমাদের পাবলিক অ্যাওয়ারনেস দরকার, আমাদের ফ্যামিলি অ্যাওয়ারনেস দরকার, ফ্যামিলিতে বন্ডিংস দরকার, বাবা মার সাথে ছেলে মেয়ের সাথে বন্ডিংস দরকার, যাতে এই জঙ্গিবাদের দিকে তারা ঝুঁকে যেতে না পারে। এবং সরকার কিন্তু এখন দেখবেন যে বিভিন্নভাবে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এগুলো কিন্তু প্রচার করছে। স্কুল কলেজে এগুলোকে নিয়ে কিন্তু কথা বলা দরকার, এগুলোকে অ্যাড্রেস করা দরকার স্কুল কলেজে। আমাদের বাংলাদেশি স্কুল কলেজগুলোতে, বিশেষ করে ইংরেজি মাধ্যম স্কুল কলেজগুলোতে, এইখানে আমি জেনে অবাক হলাম যে এখানে আমার মেয়েও একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে, সেখানে সকালবেলা জাতীয় সঙ্গীত হয় না। সেখানে সকালবেলা আমরা আগে স্কুল কলেজে দেখতাম যে শপথ বাক্য পাঠ করানো হতো, সেখানে সেগুলো হয় না। এইগুলোকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। যদি এই জঙ্গিবাদ, একসময় আমাদের বিশ্ববিদ্যালয় স্কুল কলেজগুলোতে কালচারাল প্রোগ্রাম থাকতো, বিভিন্ন ধরনের কালচারাল অ্যাক্টিভিটিস থাকতো, এখন সেগুলো নাই। এখন বিশ্ববিদ্যালয়গুলো কি ওয়াইফাই জোন, কালচারাল প্রোগ্রাম নাই, ওয়াইফাই জোন, ফ্রি ওয়াইফাই জোন। আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তারা অ্যাডই দিচ্ছে যে ফ্রি ল্যাপটপ দেওয়া হচ্ছে, ওয়াইফাই জোন, কিন্তু তারা একবারও কিন্তু সেখানে বলে না যে এখানে এই ক্রিয়াকর্মগুলো হবে, এই জিনিসগুলো হবে, এইগুলো কিন্তু বলে না। মানুষ এখন কি হচ্ছে, প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে। এখনকার ছেলেমেয়েরা খেলতে যায় না, এখন সারা বসে বসে মোবাইলে কিভাবে ফেসবুক চালানো যায় সেগুলোর উপরে নির্ভর হয়ে যাচ্ছে। এইগুলোর থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে। বেরোয় এসে, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যারা অভিভাবক রয়েছি তাদের সাথে সন্তানদের একটি ক্লোজ টাচিং রাখতে হবে। সবকিছু আইন শৃঙ্খলার উপরে ছেড়ে দিলে চলবে না। আইন শৃঙ্খলা বাহিনী একা কিছু রক্ষা করতে পারবে না। এখন আমার ছেলে, সে যদি এরকম প্রযুক্তি নির্ভর হয়ে সে যদি একটি সিরিয়ায় চলে যায়, সেখান থেকে নিয়ে আসা সেটার জন্য তো আমি দায়ী না। কিন্তু কথা হচ্ছে যে আমাকে সেই খবরটা রাখতে হবে আমার ছেলে মেয়ে কি করছে। ধন্যবাদ।
ধন্যবাদ মোহাম্মদ শাহেদ। কাজী সিরাজ, উনি যে বিষয়টি বললেন, কিন্তু এই যে আমাদের সাধারণ মানুষের সামনে বা এই যে উনি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী তরুণ প্রজন্ম তাদের সামনে এই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যে জঙ্গি ঘটনা সম্পর্কে বা অভিযান সম্পর্কে যে বর্ণনা উপস্থাপন করছে সেটি নিয়েই তো প্রশ্ন উঠছে। না, সেটা মূলত আসলে মাঝখানটায় আমাদের এখানে আইএস দিয়ে যে প্রশ্নগুলো উঠেছিল, আমাদের সরকারের তরফ থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে বারবার পরিষ্কার করা হয়েছে এখানে আইএস এর সাংগঠনিক কোনো কাঠামো নেই। হঠাৎ করে আগে আমাদের এই অঞ্চলের পুলিশ কর্মকর্তাদের যে একটি কনফারেন্স হলো, সেখানে আন্তর্জাতিক রাজনৈতিক এবং জঙ্গি বিষয়ক একটি রিসার্চ সেন্টারের চিফ রোহান গুনারত্নে তিনি উস্কে দিয়ে গেলেন যে এখানে আইএস আছে। এরপরেই তো কথাবার্তা হচ্ছে, কথাবার্তা সরকারের তরফ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে আইজিপি তো বললেনই, এসিটা সাহেব বললেন। তো এখন এটা স্পষ্ট, অর্থাৎ এখানে নানা রকম গেম আছে। আমাদের এখানে আইএস আছে, আইএস এর সংগঠন আছে। এটা যদি প্রতিষ্ঠিত করা যায় তাহলে কি দাঁড়ায়? তাহলে বাংলাদেশকে নিয়ে যাদের দৃষ্টি আছে নানা কারণে, অর্থনৈতিক কারণ আছে, ভূ রাজনৈতিক কারণে, কারো একে ওকে প্রতিরোধ করার ব্যাপার আছে, বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর, বাংলাদেশের তলে যে অনেক কিছু আমি ওই জন্যই বলছি তাদের স্বার্থ আছে, তাদের পক্ষে কিছু লোক এখানে এগুলো করে এবং এটাকে তাদের নিয়ন্ত্রণ নেয়ার জন্য আইএস আছে। যেখানে আইএস আছে, আইএস দমন করার জন্য এই শক্তিগুলো আইএস এর স্রষ্টারাই কিভাবে সেখানে যাচ্ছে, কিভাবে সেখানে হস্তক্ষেপ করছে অভ্যন্তরীণ ব্যাপারে, তো ওই চক্রান্তকারীদের কোন চক্রান্তের অংশ কিনা এগুলো, সেটা আমাদেরকে চিন্তা ভাবনা করতে। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর উচিত কোনো অবস্থাতেই এটাকে গ্রহণ না করা এবং প্রকৃত সত্য তুলে ধরা যে সংকট আছে। আমাদের এখানে আমি একটু সাপ্লিমেন্ট করি সিরাজ ভাইয়ের সাথে। আমাদের রাজনৈতিক দলগুলো চেষ্টা করতেছে, পুলিশ বাহিনী চেষ্টা করতেছে, সবই চেষ্টা করতেছে, কিন্তু যখন আমাদের পাঠ্য বইতে ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছে, সেটি কি করছে? সেটি তো জঙ্গিবাদকে স্থায়িত্ব করতেছে না, সেটা বলতে না। আমি বলছি আমাদের রাজনৈতিক দলগুলো করছে না সবাই। আমাদের রাজনৈতিক দলগুলো বলছে জঙ্গি দমন করেন, সরকারকে বলছে সরকার জঙ্গি দমন করতে পারছে না, সরকার জঙ্গিবাদকে ব্যবহার করছে। আবার অন্যরা বলছে আমার সরকার জঙ্গিবাদ। আমি একটু ছোট্ট কোশ্চেন, আমি আসছি আপনার কাছে। আমার প্রশ্নের সঙ্গে আপনাদের থাকতে হবে, আপনি কিন্তু অন্যদিকে ঠিক আছে চলে যাচ্ছেন। হ্যাঁ, সেখানে আবার একটু সমস্যা আছে। এটি আরেকটি আলোচনা, ওই আলোচনায় গেলে হবে না। হ্যাঁ, আমরা যে আলোচনাটি করতে চাইছি যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা প্রতিটি ঘটনা সম্পর্কে একটি বর্ণনা দিচ্ছে, সেই বর্ণনা থেকে আমরা কি পাচ্ছি? এই যে আইএস এর কথাই বলি বা যে ঘটনায় বলি, সাধারণ মানুষের মধ্যে যে প্রশ্নগুলো আছে, গণমাধ্যমে যে প্রশ্নগুলো উঠছে, এই প্রশ্ন সম্পর্কে তো আইন শৃঙ্খলা বাহিনী কোনো জবাব দিচ্ছে না। দিচ্ছে না, তারা কোনো ব্যাখ্যাও দিচ্ছে না। কৌশলগত কারণে হয়তো বা তারা দিচ্ছে না। সেই ব্যাখ্যা তো আমরা দাবি করতে পারি, অবশ্যই দাবি করতে পারি, এবং তারাও দিতে পারে, কিন্তু হয়তো বা তাদের কোনো কৌশলগত কারণ না। এই কৌশলগত কারণ দিয়ে এই বর্ণনাকে তো চালিয়ে দেওয়া যাবে না, সেটা হয়তো দেয়া যাবে না। কিন্তু আমরাও চাই যে এগুলোর একটা ব্যাখ্যা অবশ্যই আসুক, আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে এটা ব্যাখ্যা অবশ্যই আসুক। তবে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু তারা ব্যাখ্যা না দিলেও তারা কিন্তু কাজ করে যাচ্ছে, না কাজ করছে। এখন যেমন অতি সাম্প্রতিক যে ঘটনায় একজনের অভিভাবক পিতা কেঁদে কেঁদে বলছে তার ছেলেকে এতদিন আগে ধরে নিয়ে গেছে, এই ব্যাপারে তো জনগণের মধ্যে বিভ্রান্তি তো সব আছে, থাকতেই পারে। এইটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্লিয়ার করা দরকার। আমি একটি ছোট্ট একটি উদাহরণ দিই সিরাজ ভাই। কল্যাণপুরে যে ঘটনাটি আমরা দেখলাম, কল্যাণপুরে যে ঘটনাটি ঘটলাম, তার একজন বাবা মা তারা বলল যে তাদের ছেলে হঠাৎ করে তাদের বাসার থেকে চলে গেল। বাসার থেকে চলে যাওয়ার পরে সে বেশ কিছুদিন পরে এক জায়গা থেকে ফেসবুকে তার মাকে মেসেজ দিতেছে যে আমি এরকম জায়গায় একটি ট্রেনিং এ এসেছি, তো আমার জন্য কোনো চিন্তা করল না। তারপরে কিন্তু কল্যাণপুরের ঘটনায় সে
নিহত হলো। সেটা ঠিক আছে, আপনি এই আশকোনার ঘটনাটিকে ধরতে হবে। তো আশকোনার ঘটনার পরদিন র্যাব যে একজনকে ধরলো এবং সে হেফাজতে মৃত্যুবরণ করলো, তার পরিবার কি বলছে? এই কথাগুলো আপনি যদি এখন আমাকে বলেন, আমার কাছে এটার কোনো সঠিক যুক্তি আমার কাছে নাই। কারণ এটা যুক্তি নাই এই কারণে, ওই যে কথাটি সিরাজ ভাই বলল যে এই ধরনের জায়গাগুলোতে এদেরকে ধরতে হবে, ক্যাচ অ্যান্ড কিল, এরকম জায়গা বোধহয় অবলম্বন করেছে। কিন্তু এইটার কোনো ব্যাখ্যা কিন্তু আমরা র্যাবের কাছ থেকেও কিন্তু আমরা না, তাইলে যেদিন ধরবো সেদিনই করতো। তো সেটা নিয়েই তো আমাদের প্রশ্ন। না, সেই প্রশ্নের উত্তর আমি স্পেসিফিক্যালি দিতে পারবো না। তবে এটা আমি কেন, এটা সিরাজ ভাইও দিতে পারবে না, কেউ দিতে পারবে না। আমার মনে যে অভিযোগটা করা হয়েছে, ওই অভিযোগের সত্যতাও আসলে যাচাই করা দরকার ছিল। আসলে কি তিনি তার পিতা যেটা বলছেন সেটা কি সঠিক কিনা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে তাকে ধরে এনেছে, এটা সত্যি কিনা। আমি এই কথাটাই কিন্তু আমিও কিন্তু আগে যেগুলো হয়েছে, অনেকে পরিবার থেকে চলে গেছে, বন্ধু বান্ধবের সঙ্গে চলে গেছে, বলে গেছে আমাকে তুলে নিয়ে যাচ্ছে, এরকম হতে পারে। ওই পরিবারটি কিন্তু নিজেদেরকে সেফ সাইডে রাখার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আঙ্গুল তুলতে পারে। এটাও কিন্তু আমাদেরকে খতিয়ে দেখতে হবে। কারণ দেখেন, যে জঙ্গি পরিবার, যে জঙ্গিগুলা নিহত হয়েছে, তাদের পরিবার কিন্তু এখনো পর্যন্ত তাদের কিন্তু লাশ নিতে যায়নি, কিন্তু কেউ কিন্তু যায়নি। কিন্তু একটি পরিবার কতটুকু মর্মাহত হলে তার সন্তানের লাশ কিন্তু এখনো পর্যন্ত নিতে যায়নি। আমার কাছে মনে হচ্ছে যে এই ঘটনাগুলা সত্য ঘটনা না। কিন্তু যদি এখন এরকম প্রশ্ন ওঠে এবং সেই প্রশ্ন নিয়ে রাজনীতি হয়, সেই প্রশ্ন নিয়েই তো আজকে বিএনপি বলছে যে জঙ্গি বানিয়ে হত্যা করা হচ্ছে। এইটা আমার কাছে মনে হয় এটা তাদের রাজনৈতিক বক্তব্য। এই যে একটু একদম প্রারম্ভের শুরুতেই সিরাজ ভাই যে কথাটা বলেছে যে ইলেকশন যতটুকু ঘনিয়ে আসছে ততটুকুই আমরা এই ধরনের ঘটনাগুলো দেখতে পাচ্ছি, পাল্টাপাল্টি বক্তব্য যাচ্ছে আমাদের। এগুলা নিয়ে আমার কাছে মনে হয়, দেখেন, একটা রাজনৈতিক যুগ, রাজনৈতিক দল বা বাংলাদেশ আওয়ামী লীগ, আপনি দেখেন যত মানে এই জঙ্গিবাদের ঘটনাই ঘটছে না কেন, আওয়ামী লীগ এটাকে নিয়ে কথা বলছে, অন্য কোনো দল কিন্তু এটাকে নিয়ে কোনো কথা বলছে না। তাদের কিন্তু এটা নিয়ে কোনো মাথা ব্যথাও নেই। আওয়ামী লীগের মাথা ব্যথা, কারণ আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে, তারা ক্ষমতায় আছে, তাদের সময় এই ঘটনাগুলো ঘটছে। এই যে আপনি যদি আজকে জঙ্গিবাদের কথা বলেন, 21শে আগস্টে যে গ্রেনেড হামলা হয়েছিল সেটাও তো জঙ্গিবাদ, নাকি সেটা পরিকল্পিত হত্যা, কোনটা? তাহলে সেটা যদি জঙ্গিবাদ হয়, উদীচিতে যে ঘটনাটা ঘটেছিল সেটাও তো জঙ্গিবাদ। তাহলে জঙ্গিবাদ তো আজকের থেকে শুরু হয়নি, সেটা তাহলে অনেক আগের থেকেই আমরা শুরু হয়েছে। বাংলা ভাই, শায়েক আব্দুর রহমান, এদেরকে যে আপনার তখন বলা হয়েছিল এগুলো মিডিয়া ট্রায়াল, পরবর্তীতে দেখা গেল এগুলা কিন্তু জঙ্গিবাদ। সেই জঙ্গিবাদ তাহলে আজকের থেকে ঢুকে নেই বাংলাদেশে, বহুদিন ধরে কিন্তু তাহলে বাংলাদেশের জঙ্গিবাদ ঢুকে গেছে। তাহলে সেই জিনিসগুলোকে এখন আমাদেরকে কিভাবে আমরা বেরোইতে পারি, সেই দিকে আমাদেরকে যেতে হবে। রমনা, পল্টন, যশোরের ঘটনা, এই ঘটনা, এবং গোপালগঞ্জের প্রধানমন্ত্রীর সবার ওখানে, এগুলো সব কিন্তু আওয়ামী লীগ শাসনামলে হয়েছে কতগুলো। যে শাসনামলে হোক, কেউ কাউকে দোষারোপ করা হলেই যে উনি করিয়েছেন বা ওরা করিয়েছে, সত্য ঘটনা উদ্ঘাটন করা দরকার। সত্য ঘটনা উদ্ঘাটন না করে আমরা এভাবে যদি আগেই অপরাধীকে চিনি বলে দিই, কিন্তু রক্ষাকারী বাহিনী তো তার পেছনে ছুটবে, আসল অপরাধী না। কিন্তু কথা হচ্ছে, দেখেন, এখানে কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকারের সময় যে কয়টি হত্যাকাণ্ড হচ্ছে তার কিন্তু ফাইন্ডিংস বের করা হচ্ছে, কিন্তু ফাইন্ডিংস বের করে কিন্তু সেগুলাকে কিন্তু অ্যাড্রেস করা হচ্ছে। কিন্তু 21শে আগস্টের গ্রেনেড হামলা আমরা কি দেখছি বলেন সিরাজ ভাই? একটা নাটক সাজানো হয়েছিল। সেই সময় যদি জঙ্গির কথা বলা হতো তাহলে সেটা একটা কথা ছিল, সেখানে একটা নাটক সাজা হয়েছে। এগুলো পরিকল্পিতভাবে কিন্তু বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করা হয়েছে। না, সেটা এটা লোকজন জানে, লোকজন বুঝে, লোকজন বিশ্বাস করে, এটা বিচার আদালতে আছে, এটা নিশ্চয়ই বিচার হবে, যথাযথ বিচার অবশ্য মানুষও প্রত্যাশা করে। তা আমার মূল কথা হচ্ছে যে একটা ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে রাজনৈতিক যে দলই হোক অপরাধী বলে দেয়া। আরেকটি বক্তব্য কিন্তু সামনে এনেছে যে প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন, সেই ভারত সফরের আগে এই জঙ্গিবাদ, জঙ্গি ইস্যু সৃষ্টি, এটিও একটি কারণ, যোগসূত্র থাকতে পারে, এরকম বক্তব্যও কিন্তু আসছে। এটা ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা আমার মনে হয় যে কারণে বলা হচ্ছে, আমার ব্যক্তিগত ধারণা, হয়তো এরা এটা বলতে চায় যে ভারত যাবেন প্রধানমন্ত্রী হিসাবে, বাংলাদেশের সঙ্গে ভারতের কিছু চুক্তি হবে, ওই চুক্তিগুলো করার জন্যে
যে পরিস্থিতি এমন কিছু চুক্তি করবে যে বাংলাদেশের যে প্রতিরক্ষা চুক্তির কথা বলা হচ্ছে, আরো কিছু কিছু কথা বলা হচ্ছে যে এগুলো বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। ওরা যেটা বলছে এই চুক্তিগুলো করার জন্য এগুলো করা হচ্ছে। তো এটা আওয়ামী লীগকে যারা চেনে, যারা জানে, আওয়ামী লীগ এবং ভারতের সঙ্গে রাজনৈতিক এবং দলীয় বিভিন্ন কারণে মুক্তিযুদ্ধের আগে থেকে বিভিন্ন সময়ে যে একটা সম্পর্কের বিষয় সবাই জানে। এবং আওয়ামী লীগ যখন ক্ষমতা থাকে বা বাইরে থাকে, স্বাভাবিকভাবে বিভিন্ন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের তো সম্পর্ক থাকেই, দলে দলের সম্পর্ক থাকে, রাষ্ট্রের সাথে সম্পর্ক থাকে। সবাই জানে যে এই পরিস্থিতিতে চুক্তি যদি কিছু করতে চায় এই সরকার, শেখ হাসিনার সরকার, তাহলে ওই চুক্তি করার জন্য এরকম গেম, রিস্কি গেম, এটা তো সরকারের জন্য তো রিস্কি গেম হচ্ছে। এটা এই গেমটা রিস্কি গেম হয়ে যাচ্ছে না যে জঙ্গিবাদকে উস্কে দিয়ে সারা দেশে, তাহলে অন্য জঙ্গিরাও, মানে যদি সারা দেশে যেরকম ঘটনা ঘটে, উনি যাবেন এপ্রিল মাসে, এখনো কয়েকদিন আছে, এখনো মধ্যে যারা ব্যাপক হারে এগুলো উস্কে দিলে তো হতেই পারে। তা আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে এগুলো হচ্ছে রাজনৈতিকভাবে যে ভারতের সঙ্গে বিএনপি যে মনে করছে প্রতিরক্ষা চুক্তি সহ অন্য যে চুক্তিগুলো হবে সেগুলো বিএনপি হয়তো চাইছে না হোক, সেগুলো একটা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির জন্য এই বক্তব্যটা দেওয়া হচ্ছে। আর ভারতের সম্পর্ক চুক্তি বাংলাদেশ বিএনপি ক্ষমতা থাকতে করে নাই। ভারতের আমার জানা মতে, জানা ভুল হলে আমি মাপ চাই, সেটা হচ্ছে ভারতের সাথে 2024-26টি যে শুল্ক মূল্য পণ্য বাংলাদেশে আসে ভারত থেকে, এই চুক্তি কিন্তু বেগম খালেদা জিয়া সরকার করেছেন। বাংলাদেশের সাথে ভারতের নৌ ট্রানজিটের বিরুদ্ধে বিএনপি করছে, সেটাও বিএনপির আমলে। যাই হোক, এই আলোচনা আমরা এগুলো হলো আওয়ামী লীগেরও অনেকগুলো সাকসেসনেস আছে। আমরা ওই আলোচনায় যাচ্ছি না, প্রধানমন্ত্রী ভারত সফরে আলোচনায় যাচ্ছেন। চুক্তি করতে গেলে আপনি করলে জায়েজ, আর উনি করতে গেলে না জায়েজ হয়ে যাবে কেন? তো কাজে সেটা আমি সে কথাই বলছিলাম। এখন এই যে প্রশ্নগুলো উঠছে, এতে আপনি কি মনে করেন যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে জঙ্গি দমন কৌশলের মধ্যে কোনো খামতি আছে? আমি এই কথাটার সাথে একেবারেই একমত না। বর্তমান আইন শৃঙ্খলা বাহিনীর কৌশলের, কারণ আমি এইটা অনেক ক্লোজ টাচে তাদেরকে দেখেছি আমি, তারা কিন্তু এইটাকে নিয়েই কিন্তু রিসার্চ করছে। দেখেন আপনি, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু রিসার্চ করতে, অন্যান্য দেশে দেখেন যেভাবে আমাদের পাকিস্তান যেভাবে একটার পর একটা ঘটনা ঘটে গেছে, বাংলাদেশে কিন্তু সেরকম ঘটনা ঘটছে না। বাংলাদেশে কিন্তু একদম নিয়ন্ত্রণে চলে এসছে। অতি সম্প্রতি আমরা এই গত কয়েকদিন আগে একটি ঘটনা আমরা দেখলাম, এছাড়া কিন্তু একদম নিয়ন্ত্রণে চলে এসছে। আরেকটা জিনিস হচ্ছে যে কাউন্টার টেররিজম ইউনিট বলেন বা পুলিশ বলেন বা সারা বাংলাদেশের পুলিশ বলেন বা র্যাব বলেন, এরা কিন্তু এখন এইগুলাকে নিয়েই কিন্তু কাজ করছে। কিন্তু দুই বাহিনীর মধ্যে সমন্বয়ের যে অভাব, এই অভিযোগটাও কিন্তু আছে। দেখেন, এইটি দুই বাহিনীর মধ্যে যে সমন্বয়ের অভাব, এটি আপনি বলছেন, এটি আমি একেবারে যে অভিযোগটাকে উড়িয়ে দিব তা না। হয়তোবা দুই বাহিনীর মধ্যে একটি মনস্তাত্ত্বিক লড়াই থেকে যেতে পারে, বাট সেটা কিন্তু, যেহেতু মনস্তাত্ত্বিক লড়াই আছে, সেই কারণেই তো প্রশ্নগুলো সামনে আসে। না, থাকতে পারে, কিন্তু কথা হচ্ছে তারা দুজনই কিন্তু কাজ করছে রাষ্ট্রের জন্য, দেশের জন্য। তারা কিন্তু কেউই কিন্তু মানে দুইজন থেকে মনস্তাত্ত্বিক লড়াইয়ের সঙ্গে লক্ষ্য অর্জনের কোনো ডিফারেন্স নাই। লক্ষ্য অর্জনে কে করবে, কৃতিত্বটা কে নেবে, এটা নিয়ে আছে। আরেকটা জঙ্গিবাদের কথা, জঙ্গিবাদ সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা, একদম নির্মূল করা, আমার মনে হয় এটা একটা অবাস্তব চিন্তা আমরা করবো যদি এটা করি। কারণ ইটস এ কন্টিনিউয়াস, জঙ্গিবাদের কত কারণ আছে, এই ধর্মীয় উন্মাদনা আছে, টাকা পয়সা খরচ আছে, যোগান আছে, অস্ত্রগুলো আসছে, অনেক পয়সা করে খরচ করা যায়, তো সব কিছু মিলে এটা সারা দুনিয়াতেই এখন জঙ্গিবাদে কিন্তু সারা দুনিয়াতে বাড়ছে, কমছে না। কেউ কিন্তু একদম নিয়ন্ত্রণ করে ফেলা। তো আমাদের এখানেও একদম এটা ভুল হয়েছে আমার মনে হয়। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যে বারবার বলা হয়েছে এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, এটা আমার মনে ঠিক হয় নাই। ওরা যে নিয়ন্ত্রণে নাই, সম্পূর্ণ নিয়ন্ত্রণ আসানি, তারা তাদের শক্তিমতো দেখালো। 2 নম্বর, কয়েকটি ঘটনা পরে তাদের মধ্যে যে হতাশা জেগেছিল, তাদের জঙ্গিদের আবার হতাশা কাটানোর জন্য। আরেকটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা তাদের মোকাবিলা করছে সাফল্যের সাথে। পৃথিবীর কোনো দেশে, আমাদের এখানে যে কটা ঘটনা মোকাবিলা করা হয়েছে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী মোকাবিলা করে পৃথিবীর কত এত অল্প সময়ে এত সাফল্য করতে পারেনি। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্য কৌশলগত কারণে আমরা জঙ্গি নিয়ে রাজনীতির কথা বলছিলাম। সবচেয়ে বড় প্রশ্নটা দিয়ে আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে যে মূল যে আমরা বলছি যে জঙ্গিবাদের গোড়া বলি বা উগ্রবাদী রাজনীতির গোড়া বলি, সেটি জামাতে ইসলাম।
জামাতে ইসলামীকে নিষিদ্ধ করার বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছে এবং আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে হেফাজতে ইসলাম আরেকটি উগ্র মৌলবাদী প্রতিষ্ঠান যেটি দাঁড়িয়ে গেছে, তাদেরকে তোষণ করার একটি অভিযোগ আসছে। এই দুটি বিষয়কে আপনি কন্টেইন না করে আপনি কিভাবে জঙ্গিবাদ দমন করবেন? দেখেন, এখানে আমি একটা জিনিস বলি, দেখেন জামাত হেফাজত এটা একদম সংক্ষেপে বলছি আমি, এদেরকে আপনি জঙ্গিবাদী সংগঠন বলছেন, আমিও বলছি এদেরকে জঙ্গিবাদী সংগঠন, কিন্তু এদেরকে এদের নামকে এদেরকে সামনে রেখে পিছনে কেউ বিহাইন্ড দ্য সিন খেলতেছে কিনা এটাও কিন্তু আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। সেটা কে খেলছে পরিষ্কার করে বলেন। সেটা পরিষ্কার করে আপনি বললে তো বলবেন যে বিএনপি খেলছে। না না, আমি আমার কথা বলতেছি না, আমি বিএনপি খেলতেছে কি আর কেউ খেলতেছে আমি সেটা বলতেছি না। এখানে অন্য কোন সম্প্রদায় এটাকে নিয়ে খেলছে কিনা এটাও কিন্তু, এটাকে আন্তর্জাতিক কোন সম্প্রদায় খেলছে কিনা সেটাও কিন্তু আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। ধন্যবাদ কাজী সিরাজ। আমি তো আগেই বলেছিলাম আন্তর্জাতিক গেম এখানে আছে। এই গেম মানে জামাত হেফাজতের মধ্যে আন্তর্জাতিক গেম আছে নিশ্চয়ই, তাদের সঙ্গে ওই আন্তর্জাতিক তারা ব্যবহার, এইসব যে ইস্যুটাকে তারা ব্যবহার করছে আইএস, এটা করার জন্য তাদেরকে নির্ভর করতে ওই জাতীয় শক্তিগুলোর উপরে। তো এখন বিভিন্নভাবে আবার রাজনীতিতে, আমাদের নির্বাচনের আগে রাজনীতিতে আবার ধর্মকে নিয়ে ব্যবহার করা, ধর্মীয় শক্তিগুলোকে পক্ষে রাখার, যেমন বিএনপির বিরুদ্ধে অভিযোগ জামাতের সঙ্গে, কারণ আওয়ামী লীগ করে নাই, ওই যে কত কি চুক্তি, এগুলো আমরা বলার দরকার নাই, যে অনেক কিছু করেছে। আর সাহেবেদ বলেন যে পাঠ্যপুস্তকে এই যে পরিবর্তন মৌলবাদীর অনুক্রমে, তো এগুলো তো করেছে। এটা হচ্ছে ধর্মীয় গোষ্ঠীগুলোকে সন্তুষ্ট রাখা, আগামী নির্বাচন তাদেরকে পক্ষে রাখার চেষ্টা করা, দুই পক্ষ এই চেষ্টা করে। ধন্যবাদ কাজী সিরাজ, ধন্যবাদ মোহাম্মদ শাহেদ। প্রিয় দর্শক, আমরা শেষ করব আলোচনা, কিন্তু শেষ যে মন্তব্যটি কাজী সিরাজ করলেন, যে অর্থাৎ কিছু পক্ষকে সন্তুষ্ট রাখার বিষয় এই জঙ্গিবাদ দমনের যে বড় চ্যালেঞ্জ, সেটার মধ্যে সেই প্রশ্নটি এখনো রয়ে গেছে। আমরা এই প্রশ্নটি সামনে রাখলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। শুভরাত্রি।